হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনের বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে নতুন একটা অধ্যায় আলোচনা করব। আজকের ভিডিওতে মেনলি পরমাণু অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করব। #1 পরমাণু অধ্যায় থেকে আলোচনা করব এমসিকিউ 1 আর এমসিকিউ 2, এই দুটো পার্টে কিন্তু ভাগ করেছি আমি। ঠিক, দুটো ভিডিও আসবে এমসিকিউর। তো এমসিকিউর প্রশ্ন আছে 28টা প্রশ্নকে দুটো ভাগে যদি ভাগ করি তাহলে 14টা করে প্রশ্ন হচ্ছে। 14টা প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করব, 1 থেকে 14। তো এটা লেখার আগে তোমাদের কতগুলো জিনিস একটু জেনে নাও যেগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে এই যে বোরের যে থিওরি, সেই বোরের থিওরি থেকে এনতম কক্ষপথের যে ব্যাসার্ধের রাশিমালা, এনতম কক্ষপথের যে বেগের রাশিমালা আর এনতম কক্ষপথের যে এনার্জির রাশিমালা, এই তিনটে জিনিস একটু কিন্তু জানতে হবে তোমাদের, ঠিক আছে? তো প্রথমত এটা লিখি, এটা হচ্ছে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার হোল ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার। আচ্ছা, ভেলোসিটি রাশিমালাটা যদি দেখো তাহলে দেখতে পাবে জেডি স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এন এইচ। আর যদি টোটাল এনার্জির রাশিমালাটা দেখো তাহলে দেখতে পাবে -m e⁴ জেড স্কোয়ার হোল ডিভাইডেড বাই তোমার 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই তিনটে একটু মাথায় রাখতে হবে, ঠিক? আর এই তিনটে যদি মনে না থাকে বা মাথায় না থাকে তাহলে একটা কাজ করতে পারো যে অ্যাটলিস্ট আর.এন ভার্সাস উইথ তোমার এন স্কোয়ার বাই জেড, এইগুলো একটু মাথায় রাখতে হবে। ভিএন ভার্সাস উইথ জেড বাই এন আর ইএন ভার্সাস উইথ তোমার জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই জিনিসগুলো একটু কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো মাথায় না রাখলে তুমি অঙ্কগুলো কিন্তু সলভ করতে পারবে না, একটু মনে রাখতেই হবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে যে এই যে কাইনেটিক এনার্জিটা হয় এই যে টোটাল এনার্জির পজিটিভ সাইনটা, মানে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে। টোটাল এনার্জির নেগেটিভ ভার্সনটাই হচ্ছে কিন্তু কাইনেটিক এনার্জি। আর যদি পোটেনশিয়াল এনার্জি বলি, ইপি পোটেনশিয়াল এনার্জি, সেটা হয় ডবল টাইমস অফ ইএন। টোটাল এনার্জির দ্বিগুণ হয় পোটেনশিয়াল এনার্জি, বাট নেগেটিভ সেন্সে, নেগেটিভ চিহ্নর সাথে, কারণ ইএনটা নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে পোটেনশিয়াল, এই কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে পজিটিভ রাশি, আর এই যে পোটেনশিয়াল এনার্জি এটা কিন্তু হয় নেগেটিভ রাশি। এটাও মাথায় রাখতে হবে। এই কতকগুলো জিনিস মাথায় রেখে দিলে তোমাদের কিন্তু সলিউশনগুলো করতে আর কোনো সমস্যা হবে না, বা কোনো সমস্যার সম্মুখীন তোমরা কিন্তু হবে না। তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখো, প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন বলেছে, দেখো, আলফা কণা বিকিরণ, মানে আলফা কণা ওই যে বিচ্ছুরণ পরীক্ষা আছে, সেখানে রাদারফোর্ড পরমাণুতে কিসের উপস্থিতির ব্যাখ্যা করেন? তো এটা নিউক্লিয়াসের ব্যাখ্যা করেন, অপশান নাম্বার সি। এটা নিয়ে ডিটেলসে বলার মতো কিছু নেই। আচ্ছা, 2 নম্বর সেটা হচ্ছে রাদারফোর্ডের যে প্রতিরূপ, অর্থাৎ রাদারফোর্ডের যে তত্ত্ব, রাদারফোর্ডের যে থিওরি, সেই রাদারফোর্ডের প্রতিরূপ অনুযায়ী পারমাণবিক যে বর্ণালী, অ্যাটমিক স্পেকট্রাম, সেটা কীরকম হওয়া উচিত? তো সেটা রাদারফোর্ডের নিয়ম অনুসারে কিন্তু নিরবিচ্ছিন্ন হওয়া উচিত, মানে কন্টিনিউয়াস। বাট বাস্তবে আমরা কী পাই? ডিসকন্টিনিউয়াস। নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু আমরা বাস্তবে পাই কিন্তু বিচ্ছিন্ন বর্ণালী বা লাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালী, এটা পাই, ঠিক আছে? তো নিরবিচ্ছিন্ন বর্ণালী ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা একটু বুঝতে হবে। 3 নম্বর, হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল। হাইড্রোজেনের যে ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের যদি একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকে LMN, তাহলে তার কৌণিক ভরবেগ কত? আচ্ছা, কৌণিক ভরবেগ যে জিনিসটা এলটা হয় NH/2π। এর মান হবে তোমার 3, বলে দিয়েছে যে থার্ড কক্ষপথে আছে।
এইচ এর মান 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার -34 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু পাই। এটার ভ্যালুটা আমরা একটু দেখব। এটা হবে তোমার 2 ইন্টু 6.626 ইন্টু ডিভাইডেড বাই 2 পাই। এটা হচ্ছে 2.10 আসছে, কিন্তু এটা কেন আমি দিয়েছি বুঝতে পারছি না। তৃতীয় কক্ষপথ, তাহলে 3 হবে তো? হ্যাঁ ঠিকই তো আছে, অসুবিধা হওয়ার কথা না। 3 ইন্টু 6.62 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই পাই। না ঠিক আছে, আমি ক্যালকুলেশনে ভুল করেছিলাম। 3.16, ঠিক আছে। এটার অ্যান্সারটা আসছে 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার -34 তোমার জুল প্রতি সেকেন্ড। এটা কার সাথে ম্যাচ করলো? এটা ম্যাচ করলো অপশান নম্বর সি এর সাথে। 4 নম্বরের প্রশ্ন দেখো। 4 নম্বরের প্রশ্নতে কী বলেছে? বলেছে যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় আর তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত কত? কক্ষপথটা নিয়ে আলোচ্য বিষয়, অর্থাৎ জেডের কোনো এখানে কাজ নেই, ঠিক? কারণ জেডের এই জন্য কাজ নেই কারণ একটাই পরমাণুর কথা বলেছে, হাইড্রোজেনের কথা বলেছে। এমন না যে হাইড্রোজেনের সাথে অন্য কারোর তুলনা করেছে, তা না। তাহলে Vn ভেরিজাস উইথ 1/n। তাহলে Vn কত বলেছে? যে তোমার দ্বিতীয় আর তৃতীয় রিভার্স হয়ে যাবে, 3/2, মানে বলা বেটার 3:2। 3:2, অপশান নম্বর সি। 5 নম্বরেরটাতে বলেছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের বেগ কত? হ্যাঁ, এটা জানতে হলে তোমাকে এই টোটাল জিনিসটা জানতে হবে। এখানে V1 আমি বসাবো। V1 বসালে যেটার জায়গাতে হাইড্রোজেনের মান হচ্ছে 1, ইলেকট্রনের যে চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 তার নেব স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 এপসাইলন নট মানে হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইন্টু এনের মান হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে 1, আর এইচ এর মান হচ্ছে 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার -34। এটা হলো বিষয়। তাহলে ঘাতের যদি কথা বলি আমি, 10-এর ঘাতটা হবে -19 দুগুণে 38 হলো +12 হলো +34। এটা হচ্ছে বিষয়। বাকি জিনিসটাকে দেখি। বাকি জিনিসটাকে যদি লক্ষ্য করি তাহলে 1.6 ইন্টু 1.6 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 8.854 ডিভাইডেড বাই তোমার 6.62, ঠিক আছে। এটা আসছে তোমার 0.183 এই লেভেলের আসছে। তাহলে এইটাকে যদি আমি করি 10 টু দি পাওয়ার 38 থেকে 34 বাদ দিলে, বাট 38টা নেগেটিভ, তাহলে -4 + 12 মানে 8, আর এটা 0.0283 মিটার পার সেকেন্ড। অ্যান্সারটা কী অর্ডারে আছে দেখতে হবে একটু। 6-এর অর্ডারে আছে, তাহলে 2 ঘর বাড়িয়ে দেবো। তাহলে এখানে হবে 1 ঘর 2 ঘর, মানে 2.183 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। অপশান নম্বর বি এর সাথে ম্যাচ করলো। 2.2 নিয়েছে ওরা, তাই এইটা যেহেতু 5-এর চেয়ে বেশি, তো 2.2ও নিতে পারি, প্রবলেম নেই কিছু। 6 নম্বর বলেছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার আবর্তন করে? আচ্ছা, ফুল রোটেশন কতবার করে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ইলেকট্রনটি? আচ্ছা, আবর্তনটা জানতে চাইছে, মানে 1 সেকেন্ডে কটা ফুল রোটেশন করে, কতগুলি আবর্তন করে, কতবার আবর্তন করবে, কতবার জানতে চাইছে, তাই তো? 1 সেকেন্ডে যতবার আবর্তন করে সেটাই কি তার কম্পাঙ্ক নয়? অর্থাৎ তোমার কাছে এন জানতে চেয়েছে। এনটা কী হয়? 1/T। আবার ক্যাপিটাল টিটা কী হয় না 2πr, ফুল রোটেশন হলো 2πr ডিভাইডেড বাই ভি, মানে কি দাঁড়াচ্ছে তোমার v ডিভাইডেড বাই 2πr। এই জিনিসটা তোমার কাছে জানতে চেয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে n সমান হচ্ছে তোমার ভি কত ফার্স্ট অরবিটের ক্ষেত্রে,
তো এখানে জেডের জায়গাতে আমি পুরোটাই বসিয়ে দিচ্ছি, এক কাজ করছি পুরোটাই বসিয়ে দিচ্ছি এন সহ ভি বাই আরটা বার করছি। এখানে ভি কত, জেড ই স্কোয়ার, তার সাথে 2 পাই আছে, 2 পাইটা পরে গুণ করছি, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এনএইচ হলো, ডিভাইডেড বাই আরটা আছে, আরটা হচ্ছে এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা কিন্তু এইচ, হ্যাঁ, এন স্কোয়ার এইচ স্কোয়ার, ওপরে হবে পাই এম জেড স্কোয়ার, আবার নিচে কিন্তু একটা 2 পাই আছে, এটাও ভুলে গেলে চলবে না। তো শুধুমাত্র পায়ে পায়ে ক্যান্সেল হবে, পাই আর পাইতে ক্যান্সেল হবে, বাকি টোটাল জিনিসটা কিন্তু সেম থাকবে। কি পেলাম তাহলে আমরা পেলাম যে এন সমান তোমার হচ্ছে এম থাকছে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই 2 দুগুণে 4 এপসাইলন নট স্কোয়ার এন কিউব এইচ কিউব। এটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করছি, ফ্রিকোয়েন্সিটা নিউ দ্বারা চিহ্নিত করছি, কারণ এন আমাদের একবার আছে, এটা কিন্তু ফ্রিকোয়েন্সিটা আমরা পেলাম। এই জিনিসটা আমাদের কিন্তু নির্ণয় করতে বলেছে। বোঝাতে পারলাম আশা করি। আমি কিন্তু রেখে দেবো এটা, যাতে আমাদের আরও কাজে লাগে। কেন কাজে লাগে দেখো, কিছুগুলো প্রশ্ন পরেই কিন্তু তোমার ওই পর্যায়কালও নির্ণয় করতে বলেছে। যাই হোক, সেটা তখন বার করব, তার আগে এটাকে সলভ করি। তাহলে তোমার যেটা মানটা দাঁড়াবে সেটা হচ্ছে নিউ সমান, ওরে বাপরে, ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু জেড স্কোয়ার, মানে হাইড্রোজেন যেহেতু 1 স্কোয়ার, আর ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 তার হোল টু দি পাওয়ার 4, ওকে, ডিভাইডেড বাই 4 এপসাইলন নট তার স্কোয়ার মানে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 তার হোল স্কোয়ার। এনের কিউব মানে তো 1 হবে, ওটা কোনো অসুবিধা নেই। আর এইচের কিউব 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 তার কিন্তু কিউব দাঁড়াচ্ছে। 6 2 অবধি নাও থাক, এটা হলো বিষয়। তাহলে এখান থেকে যদি নিউর মানটা আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট তো করব, তার আগে 10-এর ঘাতটা কী দাঁড়াচ্ছে, 10-এর ঘাতটা দাঁড়াচ্ছে -31 হলো, আর এটা 19 দুগুণে 38, 38 দুগুণে 76, তাহলে -76 দাঁড়াচ্ছে। এখানে হচ্ছে -24, ওপরে গেলে +24, আর এখানে 34 3-এ তোমাদের যেটা দাঁড়াচ্ছে 102, সেটা নেগেটিভ আছে, উপরে গেলে পজিটিভ, +102। তাহলে 102 24, 126 -31 -76, এটা হবে 19, এটার যে ঘাতটা হবে সেটা হবে 19। আর বাকি টোটাল জিনিসটা যদি বলি 9.1 ইন্টু 1.6 ইন্টু 1.6 ইন্টু 1.6, 9.1 ইন্টু 1.6 1.6 পাওয়ারে 4, এটা হলো ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 8.854 ডিভাইডেড বাই 8.854, ওকে, ডিভাইডেড বাই 6.62 ডিভাইডেড বাই 6.62 ডিভাইডেড বাই 6.62, এটা আসছে 6.5555, 6.555 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে -4 যদি করে দাও, এটাকে 15 করে দাও, আর এটা হচ্ছে 6.555। কীরকম আছে এখানে অর্ডারটা, 6.58 নিয়েছে, তাহলে অপশান নাম্বার এ, আর তো কিছু কাছাকাছি নেই, অপশান নাম্বার এ, এটা হচ্ছে বিষয়। 7 নম্বরের প্রশ্নটাতে ফিরে আসি, যদি একটি পরমাণুর ইলেকট্রনের মোট শক্তি, এটা ইলেকট্রনের গতিশক্তি কত বলেছিলাম আগেই, যে মোট শক্তিটার নেগেটিভ ভার্সনটাই কোন, কাইনেটিক এনার্জি। তাহলে কী হবে কাইনেটিক এনার্জিটা ই কে, সেটা হবে নেগেটিভ অফ ই এন, যেটা এখানে লিখে দিয়েছিলাম। তো টোটাল এনার্জি যেটা, সেটা হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট, তাহলে কাইনেটিক এনার্জিটা হবে +3.4 ইলেকট্রন ভোল্ট। অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করলো। এরপরেরটা দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি N1 থেকে N2 সংক্রমণ ঘটায়। আচ্ছা ঘটাক। বোর তত্ত্ব যেখানে N1 ও N2 হলো দুটি স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যা,
বোর তত্ত্ব অনুসারে প্রাথমিক স্তরে ইলেকট্রনটির পর্যায়কাল অন্তিম স্তরের পর্যায়কালের 8 গুণ হলে n1 আর n2 এর সম্ভাব্যতম মান। টি এর যে ভ্যালুটা পেয়েছি সেটা হবে 1/μ। অতি অবশ্যই বুঝতে পারছো আশা করি। এটা রিভার্স, তাহলে 4ε0² n কিউব h কিউব হোল ডিভাইডেড বাই mz² e⁴। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে পর্যায়কালটা সেটাও কিন্তু ভ্যারিজ উইথ n কিউব ডিভাইডেড বাই z²। তো এখানে আমাদের সেখান থেকে লিখতে পারি যে T1/T2 সেটা কিন্তু হবে n1/n2 তার হোল কিউব, হুইচ ইজ 8। দেখো দিয়ে দিয়েছে, প্রথমটাই নাকি 8 গুণ, পরেরটা নাকি 1 গুণ, প্রথমটাই বেশি ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n1:n2 এটা কিন্তু 2:1। তো কোন এমন অপশানটা ম্যাচ করছে সম্ভাব্যতম মান যার দুটো ডিভাইডেড বাই 2 আসছে? দেখো প্রথম অপশানে 4/2 2 আসছে, পরেরটাতে 8/2 4 আসছে, হলো না। তারপরেরটাতে অপশান নাম্বার সিতে 8/1 8 আসছে, হলো না। তারপরেরটাতে 6/4 এটা তো 3/2 আসছে, এটা হলো না। অপশান নাম্বার এটা একমাত্র সম্ভাব্যতম, আর কোনো হতে পারবে না, কারণ কারোরই রেশিও কিন্তু 2:1 হচ্ছে না। 8টা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল, মাথায় ঢুকেছে, কোনো সমস্যা নেই আশা করি। বেশ, এই 3টে জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর মাথায় যদি না রাখতে চাও তাহলে পরীক্ষাতে যদি পড়ে যায় তাহলে ক্যালকুলেশন করার ট্রিক্সটাও যেন জানা থাকে, মানে তুমি যাতে কোনোভাবে যাতে ফেঁসে না যাও। আমার বক্তব্যটা এখানে যাতে নামিয়ে আসতে পারো। 9 নম্বরে বলেছে যে বোর তত্ত্ব অনুসারে Li++ মানে Li2+ আয়নের যার জেডটা হচ্ছে 3 ভৌমস্তর থেকে একটি ইলেকট্রনকে বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি ইলেকট্রন ভোল্ট এককে হলো। শক্তি নির্ণয় করতে বলেছে যার জেডটা হচ্ছে 3। তো ভৌমস্তর থেকে, তো বেসিক্যালি আমরা যেটা জানি যে হাইড্রোজেনের জন্য EH এটা যেটা হয় -13.6 ইলেকট্রন ভোল্ট কিন্তু হয়। এবার সেটা যদি লিথিয়ামের জন্য করি আমরা, লিথিয়াম Li2+ এর জন্য, তাহলে তার এর সাথে Z² আছে, তাহলে এর সাথে মানে লিথিয়ামের জেড কত 3 মানে 9 গুণ করে দেবো, তাহলে -13 অর্থ করতে যাব না। এই পুরো জিনিসটার Z² বাদ দিয়ে এই পুরো জিনিসটার ভ্যালু কিন্তু হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাই আমি এটা করতে পারলাম, এটা গুণিত 3² হচ্ছে 9 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে -9×6 = 54, হাতে থাকলো 5, 9×3 = 27, 27 আর 5 32, 2 হাতে থাকলো 3, 9×1 9 আর 3 12, 122.4 ইলেকট্রন ভোল্ট। 9 নম্বরেরটা অপশান নাম্বার ডি, ন্যূনতম শক্তি ইলেকট্রন ভোল্টে। নেগেটিভটা না নিলেও হবে, অসুবিধা নেই। নেগেটিভটা একটা অর্থ দাঁড়ায় যে ইলেকট্রনটা বাউন্ডেড আছে, ইলেকট্রনকে শক্তি দিতে হচ্ছে বাইরে থেকে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি পাই সেটাকে পজিটিভ ধরি, আর আমরা কি হারাচ্ছি মানে আমাকে কি দিতে হচ্ছে সেটাকে নেগেটিভ ধরি। তাপগতিবিদ্যাতেও সেই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পেরেছো আশা করি। 10 নম্বর বলছে যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। হ্যাঁ ঠিক, একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়নের ভৌম স্তরের শক্তি কত? আচ্ছা, তাহলে রোল নাম্বারটা কত? 2। তাহলে 2² 4 দিয়ে গুণ হয়ে যাবে, যেটা বললাম যে এটাই যদি হিলিয়ামের ক্ষেত্রে নির্ণয় করি আমি, সেটা হয়ে যাবে হিলিয়াম তো 2+, হিলিয়াম হচ্ছে প্লাস, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে -13.6, তার সাথে হবে Z² হবে। তাহলে হিলিয়ামের রোল নাম্বার তো 2, 2² হচ্ছে 4 এত ইলেকট্রন ভোল্ট, মানে -6 4 24 4, হাতে থাকলে 2, 4 3 12, 2 14, হাতে থাকলে 1, 4 4 5 এত ইলেকট্রন ভোল্ট, -54.4 ইলেকট্রন ভোল্ট। অপশান নাম্বার বি বলেই দিলাম। এই জন্য এই সূত্রগুলো এত বেশি কার্যকর, কত সহজে হয়ে যাচ্ছে। আর ওই তোমার হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম স্তরেরটা জানতে হবে, প্রথম স্তরের বেগ, প্রথম স্তরের বেগ বলছি আরও ব্যাসার্ধ, প্রথম কক্ষের ব্যাসার্ধ, প্রথম কক্ষে ইলেকট্রনের বেগ, আর প্রথম কক্ষে প্রয়োজনীয় শক্তি। এটা হচ্ছে বিষয়। কক্ষ চেঞ্জ হলে গল্পটা চেঞ্জ হতে পারে, কিন্তু বাকি টোটাল জিনিসটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে একটু হলেও। বোঝাতে পারলাম আশা করি। 10টা প্রশ্ন কিন্তু কমপ্লিট এখান থেকে। এরপর দেখো 11 নম্বর, একটি পরমাণুর আয়নন বিভব 24.6 ভোল্ট। আয়নন বিভবটা
ভিটা ভোল্টেজটা, এটা হচ্ছে 24.6 ভোল্ট, এটা হচ্ছে বিষয়। আয়নন বিভব হলো, একে আয়নিত করতে কত শক্তির প্রয়োজন, এটা তো মজা। শক্তি হলে ইভি হয়ে যায়, হলো সেটা হয়ে যাবে 24.6 ইলেকট্রন ভোল্ট, ইভি বললাম যেটা। এই যে পরিমাণ তোমার কী লাগবে, শক্তি লাগবে, সেটা হবে ইভি, মানে চার্জ অফ অ্যান ইলেকট্রন ইন্টু পোটেন্সিয়াল ডিফারেন্স, যেটা পোটেন্সিয়াল আয়নাইজেশন পোটেন্সিয়াল, সেটা হবে তোমার এত ইলেকট্রন ভোল্ট। এটা তোমার কোয়ান্টাম তত্ত্বতেও দেখলে যে ভোল্টেজ থেকে মানে ভোল্ট থেকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হয়, জাস্ট ভ্যালুটা সেম থাকে, ভোল্টেজটা ইলেকট্রন ভোল্ট হয়ে যায়। এটাকে জুলে কনভার্ট করতে বললে এর সাথে 1.6 × 10⁻⁹ দিয়ে গুণ করতাম, এটুকুই পার্থক্য। তাহলে এটা ম্যাচ করে গেল অপশান নাম্বার এর সাথে। 12টা দেখো কী বলেছে, বলছে কোনটা সঠিক। হাইড্রোজেনের পরমাণুর জন্য বোরের মডেলে n তম কক্ষের ব্যাসার্ধ n² সমানুপাতিক। হ্যাঁ, এটাই ঠিক হয়ে গেল প্রথমেরটাই, আর পরেরগুলো দেখে লাভ নেই, তাও বলছি। বিতে বলেছে n তম কক্ষের ইলেকট্রনের মোট শক্তি n এর ব্যস্তানুপাতি। মোট শক্তি n এর কি ব্যস্তানুপাতি, না n² এর ব্যস্তানুপাতি। তৃতীয় হচ্ছে কোনো কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h এর পূর্ণ সংখ্যার গুণিতক, না h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক, এটা জানবে। আর অপশান নাম্বার ডি, কোনো কক্ষে ইলেকট্রনের স্থিতিশক্তি এর গতিশক্তি থেকে বেশি, মানে স্থিতিশক্তি গতিশক্তির চেয়ে বেশি, না গতিশক্তিটাই বেশি। গতিশক্তিটা হচ্ছে কি বলেছে, স্থিতিশক্তির চেয়ে স্থিতিশক্তি এর গতিশক্তি থেকে বেশি, তাহলে এরটা হতো না, স্থিতিশক্তি গতিশক্তির চেয়ে বেশি। না, স্থিতিশক্তিটা নেগেটিভ ভ্যালু, এটা পজিটিভ ভ্যালু, সেই জন্য হচ্ছে না, মানে -2 টাকা আর 1 টাকা, তাহলে 1 টাকাই বড়ো, এটা হচ্ছে বিষয়, তাই হলো না। 13 নম্বর আর 14 নম্বর দুটো পড়ে আছে। কি বলেছে, বোরের স্বীকার্য অনুযায়ী পারমাণবিক ইলেকট্রনের কোয়ান্টাইজড রাশি, এটা কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগটা হচ্ছে কোয়ান্টাইজড রাশি। কোয়ান্টাইজড রাশি কাকে বলে, না যে রাশিটা তোমার ভগ্নাংশে পাওয়া যায় না। যেমন ধরো তুমি যদি টমেটো কেন, 1 কিলো হোক, 2 কিলো হোক, 250 হোক, 500 হোক, সেখানে নাম্বার অফ টমেটোস সেটা কিন্তু তোমার কিন্তু পূর্ণ সংখ্যায় হবে, মানে 250 গ্রামে কোনো দিনই তোমার 5.5টা টমেটো হবে না, 5টা বা 6টাই হবে, তাতে 1-2 গ্রাম এদিক ওদিক হতে পারে, আলাদা বিষয়। এগুলো হচ্ছে কোয়ান্টাইজড রাশি, বোঝাতে পারলাম। তেমনি কৌণিক ভরবেগ তুমি সর্বদা h/2π এর পূর্ণ গুণিতক পাবে, 1h/2π, 2h/2π, 3h/2π, কোনোদিনই ওই 1.5h/2π পাবে না, এটা হচ্ছে বিষয়। এইগুলো কোয়ান্টাইজড রাশি। 13 নম্বরটা হচ্ছে কৌণিক ভরবেগ, অপশান নাম্বার ডি। আর 14টা কী বলেছে, 14টা বলেছে হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট। এই পরমাণুর চতুর্থ স্তর থেকে ইলেকট্রনটি দ্বিতীয় স্তরে নেমে এলে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা একটু পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো জিনিস, অসুবিধা নেই। চতুর্থ স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে চলে আসে, তাহলে চতুর্থ স্তরে এনার্জি কত আর দ্বিতীয় স্তরে এনার্জি কত, এই দুটো বার করতে হবে। এই দুটোর মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা, সেটাই হবে hc/λ। প্রথমে আগে এনার্জি ডিফারেন্সটা বার করি, 13 নম্বর, তারপর 14 নম্বর। তো এটা n² এর সাথে কিন্তু ব্যস্তানুপাতি, বোঝাতে পারলাম। তাহলে চতুর্থ স্তরে ওর এনার্জিটা কত আগে দেখি, -13.6 তো আছেই, ডিভাইডেড বাই চতুর্থ স্তর মানে এত, ডিভাইডেড বাই 16, বোঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই আশা করি। টোটাল এনার্জিটা n² এর সাথে ব্যস্তানুপাতি। ঠিক আছে, বেশ। তাহলে 13.6 ডিভাইডেড বাই 16, এটা হচ্ছে 0.85, এটা হচ্ছে -0.85 ইলেকট্রন ভোল্ট। আর দ্বিতীয় স্তরে এনার্জিটা কত, না -13.6 ডিভাইডেড বাই 2, তার স্কোয়ার হবে মানে 4, তাহলে এটা কত আসবে, 13.6 ডিভাইডেড বাই 4, এটা আসছে 3.4, -3.4 ইলেকট্রন ভোল্ট। কে বেশি, যেহেতু নেগেটিভ, তাই নেগেটিভের ক্ষেত্রে যত বেশি কম মান হবে তত কিন্তু বেশি, এটা বোঝাতে পারলাম আশা করি। তাহলে E4 কিন্তু বেশি, E2 কিন্তু কম, আর এটা হয়ও, যত স্টেট বাড়বে তত কিন্তু তার এনার্জি বাড়ে। তাহলে E4 থেকে E2-তে যদি আসে, তাহলে ও কিছুটা এনার্জি কিন্তু রিলিজ করবে, সেই এনার্জিটাই হবে hc/λ। আশা করি বোঝাতে পারলাম, কোনো প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছো, বুঝতে না পারলে কিন্তু জানাবে। তাহলে তোমাদের E4 যেটা, E4 এর মান হচ্ছে -0.85,
মাইনাস মাইনাস 3.4 মানে প্লাস 3.4, এটা হবে এইচ সি বাই ল্যামডা। সেই ক্ষেত্রে যদি আমি বলি ল্যামডার মান কত, ল্যামডার মান হবে এইচ সি হোল ডিভাইডেড বাই তোমার কী দাঁড়াচ্ছে, কম জায়গাতে যখন হয়ে যাচ্ছে বেশি কেন করব, তাহলে এইটা তোমাকে করতে হবে। তাহলে 3.4 মাইনাস 8.5 সরি 0.85 0.85 এটা হচ্ছে 2.55, এটা হচ্ছে 2.55। কিন্তু একটা বিষয়, এটা ইলেকট্রন ভোল্টে আছে, তাহলে এটাকে ইয়েতে করতে হবে। তো এইচের মান হচ্ছে 6.62 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি এর মানটা হচ্ছে 3 ইন্টু 10⁸। 2.5 ইলেকট্রন ভোল্ট যেহেতু জুলে করব, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 এটা দিয়ে ইয়ে করতে হবে। তাহলে 19 আর 8 আর 16 17 27 মানে পজিটিভ 27, আর এখানে হচ্ছে -34 মানে -7। বাকি টোটাল জিনিসটাকে একটু যদি ক্যালকুলেট করি, অ্যাংস্ট্রমে আছে অ্যান্সারটা, অ্যাংস্ট্রমেই করবো। তাহলে 6.62 ইন্টু তোমার 3 ওকে ডিভাইডেড বাই 2.55 ওকে ডিভাইডেড বাই 1.6 ওকে, আর তার সাথে 1000 গুণ, এটা আসছে তোমার ল্যামডাটা আসছে 4867.6 এত অ্যাংস্ট্রম। 4867টা 63, অর্থাৎ সি এর সাথে কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, এটা একটু কম হলে ভালো হয়। এটা কম হতে গেলে কি করতে হবে, ল্যামডাকে কম হতে গেলে কি করতে হবে, এইচ সিটাকে কমাতে হবে। তো সি তো কমবে না, এইচটাকে যদি 6.6 ধরে নিতাম তাহলে হয়তো হয়ে যেত। এটা হচ্ছে বিষয়, করে দেখা যেতেই পারে, প্রবলেম নেই। 6.61 ধরছি ইন্টু 3, জাস্ট ট্রাই করছি একবার, ডিভাইডেড বাই 2.55 ডিভাইডেড বাই 1.6, 4860 আসছে, বাট আমার 63 চাই। 4860 আর 67 চলে আসছে, একটু বেশি বেশিই কমে গেল। তাহলে এই ক্ষেত্রে এটাকে 13 হচ্ছি, 13 যেটা পেলাম সেটা ডিভাইডেড বাই 6.62 গুণিত 6.613, এটা 65 অবধি এলো। যাই হোক আর কি, কিছু একটা থাক, আর করার দরকার নেই। এটা তোমার ম্যাচ করে গেল অলমোস্ট ইকুয়ালস টু সি এর সাথে। তাহলে মানটা দিয়ে দিতে পারতো এইচের, প্রবলেম নেই কোনো, দিয়ে দেবে তোমাদের এইচএসে, কনস্ট্যান্টগুলোর মান দিয়ে দেয়, সেগুলো ধরেই কিন্তু কাজ করবে। ঠিক আছে, যাই হোক এখানে আমাদের 14টা প্রশ্ন কমপ্লিট হলো এমসিকিউর #1। এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, এইগুলো মাথায় না রাখলে কিন্তু সমস্যা, সলভ করতে ভীষণ সমস্যা হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে #2, যেখানে আমরা আলোচনা করবো পরের 14টা প্রশ্ন নিয়ে, দ্যাট মিনস 15 থেকে 28 নম্বর প্রশ্ন নিয়ে। পড়াশোনা করতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং তার সাথে সাথে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আর বুঝতে না পারলে টাইমটাকে মেনশন করে অতি অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।